এভরিওয়ান। আমি ইফরিত জিনা মিতি। আমি কাজ করছি কাস্টিং ডিরেক্টর হিসেবে। কাজ শুরু করি 2010-এ। তো এখনো চলছে জার্নি। তো লাইফে এখন আমাদের আজকের যে টপিক, ওই টপিকে একটু পরে আসি। আমার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স থেকে যতটুক বলতে পারি, মানে একটা সময় ধরে যখন কাজ করে গেছি, স্টুডেন্ট ছিলাম, কাজ করেছি প্রোডাকশন হাউসে, বিভিন্ন রকমের বিজ্ঞাপনে কাজ করেছি, ডকুমেন্টারিজ, দেন সিনেমায়। তো খুব সুন্দরভাবে এগিয়ে গেছে জীবন। কিন্তু যখন বিয়ে হলো এবং এর পরবর্তীতে বেবি হলো, তো তখন দেখলাম লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা, মানে মেয়ের জন্য এবং একটা মায়ের জন্য। এরপর ওই সময়টা সামাল দিয়ে নিজে একটু উঠতে উঠতেই এরপরে যখন কাজে আবার ঢুকবো, তখন কাজের জায়গাটা কিন্তু পরিবেশটা আগের মতো তখন আর নেই। সম্পূর্ণভাবে ওটা ওদের মতো করে এগিয়ে গেছে এবং মনে হচ্ছে যে আমি আসলে ওই জায়গাটা থেকে অনেকখানি পিছিয়ে গেছি। আর যেটা বলবো, সহকর্মীদের কথা, আসলে এখানে সবাই খুবই হেল্পিং, সবাই খুবই আন্তরিক থাকে, কিন্তু ওই যে সময়টা যেখানে আমি 24/7 আসলে একটা কাজে দিয়েছি, এখন আমি চাইলেও আসলে সে সময়টা দিতে পারবো না। কিন্তু এই ব্যারিয়ারটা বা এটা আসলে আমার নিজের জন্য হোক, পরিবারের জন্য হোক, বা সব কিছু মিলিয়ে এই যে এই গ্যাপটা বা হয়েছে, বা এটা আসলে প্রয়োজন একটা মেয়ের লাইফে কতটুকু প্রয়োজন, এটা আসলে বাইরে থেকে অনেকেই বুঝতে চায় না কিংবা বুঝতে পারে না। এই জিনিসটা এখনো আমি নিজেই স্ট্রাগল করে বুঝে উঠতে পারছি না, নাকি ওই স্পেসটা দিলে অন্য কারো অন্য জায়গায় সমস্যা হবে। তো এই জিনিসগুলো নিয়ে এগোতে এগোতে এখন দেখতে পাচ্ছি আসলে নিজের ভবিষ্যৎ আসলে নিজের হাতেই নিতে হবে, নিজের পার্টনারের সাথে শেয়ার করে ওই জিনিসগুলো সলভ করতে হবে। এছাড়া আসলে নেক্সট কোনো অপশন নেই। কারণ যখন বেবি স্বাভাবিকভাবেই অসুস্থ থাকবে, আমি চাইলেও কোনো শুটিংয়ে ওভাবে যেতে পারবো না, ওভাবে রেগুলার যেসব প্রোগ্রামে সবাই অ্যাটেন্ড করছে ওভাবে অ্যাটেন্ড করতে পারবো না। সো স্বাভাবিকভাবেই মনে হবে যে আসলে আমি পিছিয়ে যাচ্ছি কিংবা সব কিছু এগিয়ে যাচ্ছে আমাকে ছাড়া। তো এই জায়গাগুলো তো চলছেই। তো ভবিষ্যৎ তো আরো সামনে আছে, কিন্তু এখনই ফেস করছি যেই জায়গাগুলো আগের মতো ছিল, কিন্তু এখন আর সেই জায়গাগুলো আগের মতো নেই। নতুন করে নিজেকে আবিষ্কার করতে হচ্ছে প্রতিদিন বিভিন্নভাবে, নতুন করে স্ট্রাগল করে আবার দাঁড়াতে হচ্ছে। তো এভাবেই চলছে। আহ, এই তো। সবাইকে ধন্যবাদ। নিজেদের অনুভূতির কথা শুনলাম। আমি একটু রিকোয়েস্ট করি আমার নাম নিচ্ছর ভাইকে, যে উনি যেহেতু আইনজীবী মানুষ, হ্যাঁ, সো আমাদের এই যে একটা দৃষ্টিকোণ থেকে, তাই না? মানে আমি অন্য একটা জায়গায় যাই একদম। আমার একটা প্রচণ্ড রকমের অবজারভেশন আছে যে বিশেষ করে যখন সম্পত্তি বন্টন হয়, তখন একটা বিষয় আসে যে আসলে এই নারী পুরুষ বিষয় তো আসেই, তাই না? সেখান থেকে শুরু করে আমার একটা বিরাট বড় প্রশ্ন আছে যে একটা লম্বা সময় আমাদের দেশের প্রধান নারী ছিলেন। তো আসলে এই যে মিতি যে শেষ পর্যন্ত যে কথাটা বলছো যে দায়িত্বটা নিজেকেই নিতে হবে, ব্যাপারটা কি তাই? না, মানে কি মনে হয় সেটা আমার মনে, আমি একটু মানে হয়তো প্রশ্নটা সুনির্দিষ্টভাবে করতে পারলাম না, কিন্তু অনুভূতিটা বোঝাতে পেরেছি হয়তোবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান নির্ঝর। আমি have been practicing for last 15 years and representing all big corporate houses. তো আমি আর নাম বলছি না because some of them are notorious client perspective থেকে। তো যাই হোক, তো যেটা ভাইয়া প্রশ্নটা করলেন, বাট ওইটার আগে আমি একটু আসতে চাই যে আজকের যে প্রসঙ্গটা, নারী পেশাজীবীদের শিরোনামটা ছিল নারী পেশাজীবীদের ভবিষ্যৎ কার হাতে। তো এখানে নারী পেশাজীবীরাদেরকেই নিয়েই আমরা ভাববো, নাকি যারা কর্মজীবী আছে? পেশাজীবী বলতেই বোঝা যাচ্ছে যে দিস ইজ মোর অফ এ হোয়াইট কলার যারা আছেন তাদের জন্য। বাট হোয়াট এভার দ্য ব্লু কালার, যারা সমাজে কাজ করছেন রিলেন্টলেসলি, তাদের এফোর্টটা আসলে আমরা, বা তাদের কি কোনো অ্যাভিনিউ বা ফোরামও কি আছে মানে বলার মতো, বা এইটা হয়তো বা একটা ভাবনার বিষয়। এইটা রইলো। আর খুব চমৎকার ৪ জনের কথা শুনলাম। তো আমার কাছে মনে হয়েছে যে ৪ জন যদি আবার বলতেন, ঠিক আছে? তাহলে হয়তো আরো এনলাইটেন হতাম আরকি। তো ইট ওয়াজ রিয়েলি ভেরি প্লেজেন্ট টু লিসেন অল 4 অফ ইউ। আর হচ্ছে আপনি যেই কথাটা বললেন ইন রেসপেক্ট অফ যে প্রপার্টি ডিস্ট্রিবিউশন, পসিবলি আমার কাছে এটা মনে হয়েছে
তো ওইটা যেটা হয়েছে যে আমাদের তো একটা আইন আছে, এটাকে বলে যে মুসলিম শরিয়া ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট। এটা হয়েছে ব্যাক ইন আপনার অনেক পুরাতন আইন, এক্সাক্ট সালটা বলতে পারছি না, বাট অনেক পুরাতন। তো ওইখানে বলছে যে আইন যাই থাকুক, ধর্ম অনুসারে প্রত্যেকের জন্য তার আইনটা প্রযোজ্য হবে, আর মুসলমানদের জন্য শরিয়া লটা প্রযোজ্য হবে ইন রেসপেক্ট অফ ডিস্ট্রিবিউশন অফ প্রপার্টিস। এখন শরিয়া লর কথা বললে দ্যার ইজ মোর কনফ্লিক্টিং ইস্যু পসিবলি। তো আমি যদি এভাবে বলি আমার অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে হ্যাঁ, অফকোর্স যদি এরকম দেখা যায় যে একটা ছেলে যা পাচ্ছে একটা মেয়ে তার অর্ধেক পাচ্ছে, ইট ইজ ক্লিয়ারলি ডিসক্রিমিনেটরি। হ্যাঁ, এটা দ্যার ইজ নো ডাউট, উইথ ডিউ রেসপেক্ট উইথ এভরিবডি, ডিসক্রিমিনেটরি। বাট শরিয়া যেই কথাটা বলছে ওইটা আসলে শরিয়ার এই আইনটাকে আমরা খুব শক্তভাবে ধরেছি, বাট বাকি জিনিস ছেড়ে দিচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে যে শরিয়া এটাও বলছে যে যখন তুমি বিয়ে করছো অ্যাজ এ পুরুষ হিসেবে, তখন নারীর যে সোশ্যাল স্ট্যাটাস যেখান থেকে সে আসছে, তাকে ওই পরিমাণ দেনমোহর দেওয়ার যে বিষয়টা থাকে সেটা তাকে দিতে হবে। তো সেটা আসলে আমি জানি না সমাজে কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে। তো ওইটা যদি দেওয়া হয়, যদি ওইটা আমরা বিবেচনায় নেই যে হ্যাঁ ওইটা দেওয়া হচ্ছে নারীকে, ওই ক্ষেত্রে পুরুষটা দিচ্ছে যে তার বাবার সম্পত্তির তার বোনের চেয়ে বেশি নিয়েছে, সে আরেকজনের মেয়েকে প্রথমে সেটা দিচ্ছে, তার পরবর্তীতে সে লাইফ লং একটা দায়িত্ব নিচ্ছে, মানে ইসলাম যেটা বলছে যে দায়িত্বটা নিচ্ছে যে ইরিসপেক্টিভ অফ তার আর্নিং, তার প্রপার্টি, দ্যাট ইজ নট ইউর কনসার্ন। ইউর কনসার্ন ইজ যে ইউ উইল প্রোভাইড ফর হার। ওইটা যদি করতো প্রপারলি তাহলে আসলে হয়তো ব্যালেন্স হয়ে যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে শুধু সম্পত্তির ক্ষেত্রেই এই আইনটা খুব শক্তভাবে পরিপালন হচ্ছে, বাট বাকি অংশে পুরুষরা খুবই নেগলিজেন্ট। তো এইটা একটা বড় সমস্যা আমার কাছে মনে হয়। আর যেই কথাটা আপনারা সবাই বলেছেন যে আসলে নারীর দায়িত্ব কার হাতে, নারীর একা না, রাষ্ট্রের না, আসলে ইটস মোর কমপ্লিকেটেড। আপু যেটা বলেছেন ইটস ইকোসিস্টেম, অ্যান্ড আই এগ্রি উইথ দ্যাট, ইট ইজ রিয়েলি অ্যান ইকোসিস্টেম। এটা এর মধ্যে দিয়ে হবে, বাট তারপরও সামটাইমস সিচুয়েশন এত কমপ্লিকেটেড থাকে যে এটাকে কোনোভাবে আর এক্সপ্লেন করা যায় না। হ্যাঁ, যে এত ডিফিকাল্ট। তো এইখানে আমার মনে হয় যে হ্যাঁ, অফকোর্স স্টেট স্পন্সরশিপ একটা বড় বিষয়। যে কোনো কাজই ব্যক্তি তরফ থেকে একটা পর্যায় পর্যন্ত যাওয়া যায়, বাট বৃহৎ পর্যায়ে একটা আলোড়ন তৈরি করার জন্য উইদাউট স্টেট স্পন্সরশিপ কোনো প্রজেক্টই আসলে সফলভাবে করাটা খুবই দুরূহ, আমি বলবো আমাদের মতো দেশের পার্সপেক্টিভে। তো এইখানে বাট নারীদের ক্ষেত্রে ইভেন স্টেট স্পন্সরশিপ ইজ নট ইনাফ। দের ইজ এ ল, আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন যে কর্মপরিবেশে নারীদেরকে বিরক্ত না করা, তারা যাতে কোনো বুলিংয়ের শিকার না হয়, এগুলো তো আইন করে আছে। ইন এডিশন টু প্রত্যেক কর্পোরেট হাউসেও নীতিমালা আছে। বাট যে নীতিমালা প্রণয়ন করছেন, অফেন টাইম সেই নীতিমালা প্রণয়নকারী ভায়োলেটরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। তখন আসলে ব্যাপারটা খুব ডিফিকাল্ট হয়ে যায় নারীকে সেভ করা। আর সিচুয়েশনগুলো এত কমপ্লেক্স থাকে, এটা না কমপ্লেন আকারে নিয়ে আসা যায়, না এটাকে অ্যাড্রেস করা যায়। তো এইটাই আমি ভাবনার থট দিয়ে শেষ করতে চাই আর কি, যেটাকে কিভাবে রিজলভ করা সম্ভব। আমি মোজাফফর হোসেন, লেখালেখির চেষ্টা করি। আর এই ধরনের সোশ্যাল বিষয়গুলোতে আমি নিজেকে খুব এঙ্গেজ করি, কারণ আমার কাছে মনে হয় আই হ্যাভ দ্য রাইট টু টক, এবং আমারও ব্যক্তিগতভাবে কিছু আদর্শ আছে সেই জায়গাগুলো প্রকাশ করার। তো এই ধরনের আলোচনা যখন হয়, বিশেষ করে আজকের এই ফোরামে, আমি ওখানে বসেছিলাম, এক ধরনের গিল্টি ফিলিং হচ্ছিল নিজের মধ্যে। এই গিল্টি ফিলিংয়ের বিশেষ কারণ যে এই সোসাইটি যেটা নিয়ে আমরা কথা বলছি, এইটাতে আসলে একটা মেল ডমিনেটেড কালচার থ্রু আউট দ্য হিস্ট্রি, যদি অ্যাক্রস দ্য হিস্ট্রি যদি আমরা চিন্তা করি, পুরুষদের তৈরি করা। তখন আমি একজন পুরুষ হিসেবে ভাবি আর না ভাবি, আমি যদি, তো তখন আমার কাছে মনে হয় যে এইগুলোর পিছনে আমারও দায় আছে। ফলে আমার যেহেতু দায় আছে, আমি আরও সচেতন হতে চাই দায়টাকে আরও বেশি, যাতে আমাদের এখন কন্ট্রিবিউশনটা বেশি করার সুযোগ এসছে, যে আমাদের পূর্বপুরুষরা তারা দে ডিডন্ট ডু রাইট থিং। তো আমাদেরকে ওইগুলো কাজ করতে হবে বেশি বেশি নারীদের থেকে। এই যে বললেন না, কাদের দায় কারা তৈরি করবে। আজকে যখন এই কথাগুলো হচ্ছিল, তখন আমি ভাবছি ধরুন কর্মপরিবেশের কথা হচ্ছে, তা আমাদের নিজেদের জায়গাগুলো মেলাচ্ছিলাম, যে এখানে বলাই যায়, এগুলো রেকর্ড করবেন না, যে রিসেন্টলি আমাদের একটা কালচারাল পোস্টে একজন শিফট হলো, চেঞ্জ হলো, মেল ফিমেল। তো যখন মেল পার্সন আসলেন, তখন কেউ বললো না, তখন ভাবলো যে ঠিক আছে, সে কাউকে পলিটিক্যাল কাউকে না কাউকে কনভিন্স করছে।
গুড রিলেশন, আমাকে নির্ঝর ভাই একটা সম্পর্কের খাতিরে একটা পোস্টে বসালেন। আমাকে কেউ বলবে না আমাকে নির্ঝর ভাইকে বেডে স্যাটিসফাই করতে হয়েছে। কিন্তু ওই যে নারীটা যখনই আসলেন তখন ওই নারীকে নিয়ে আরো 3-4টা গল্প তৈরি হয়ে গেল। ওই নারী কার সাথে সুসম্পর্ক কিন্তু আমি তো বলছি যে একই পোস্টে আমরা ব্যাক টু ব্যাক সুইচ দেখলাম, সেটাও সুসম্পর্ক। কিন্তু আমরা স্টোরিটা কোন জায়গায় নিয়ে গেলাম যে তার মানে কর্মক্ষেত্রে নারীর যে সাকসেস, এখানে আছেন তারা সবাই কর্মজীবী পেশাজীবী, তাদের সাকসেসটাকে তাদের মেরিট দিয়ে বিচার করা হচ্ছে না, এবং আমরাই করি না। এই গসিপটা কিন্তু রিক্সাওয়ালারা করে না, এইটা কিন্তু আমি বলছি এই সকল্ড যে আমরা সোসাইটি এবং আমরাই ধরে নেন আমরা এই ফোরামে আমাদের বন্ধুই যখন এই রকম সাকসেসফুল হয় নারীর ক্ষেত্রে তখন আমরা ট্যাগ দিয়ে দিই যে অফিসের বসের সঙ্গে তার বিশেষ সম্পর্ক। এই প্রশ্নগুলো করার একটা বড় জায়গা যে আমরা যখন কথা বলছি তখন আসলে বাধাটা কারা, এবং এটা কিন্তু মেয়েরাও করেন। এখানে মেয়েদের খুশি হওয়ার কোনো কারণ নাই যে পুরুষরাই একা করেন, এই গল্পে কন্ট্রিবিউট করেন নারীরাও। তারাও নতুন নতুন করে ছোট ছোট হিন্টসগুলো দেন, হাতে ওর সঙ্গে একসাথে কফি খেতে দেখছে একদিন, তারা কন্ট্রিবিউট করেন। তো এটা একটা জায়গা যায়। আর একটা জায়গা থাকে ধরুন আমি এই খুব সাফার করি এই ব্যাপারগুলো যে আমার দুটো বাচ্চাই আমরা এক্সপেক্ট করেছিলাম মেয়ে হবে কিন্তু হয়নি স্যাডলি। এখন ওই ছেলে বাচ্চা নিয়ে পড়ে গেছে খুব মুশকিলে। বাচ্চারা প্রতিদিন স্কুল থেকে এসে এক একটা কথা, ধরুন পিঙ্ক কালারের কিছু দেবেন সে নেবে না, পিঙ্ক কালার হচ্ছে মেয়েদের কালার। আই ডোন্ট নো কে শেখায় এগুলো, কোথা থেকে শিখে আসে স্কুল থেকে আমি জানি না। এবং আর একটা ডিফিকাল্টিস হয়ে গেছে আমার ছোট বাচ্চাটাকে নিয়ে, যে সে কোনো মেয়ের সঙ্গে বসতে চায় না, মেয়েরা উইক, কে শেখালো তাকে? এখন এই জিনিসগুলো আমি বললাম বেটা তুই দুদিন পর তো মেয়ের পিছনে দৌড়াই বেড়াবি, এখন মেয়ের পাশে বসবে না, কিচ্ছুতেই বসবে না সে। তো এখন এই দুই বাচ্চা নিয়ে আমি সবসময় বাসাতে বিপদে পড়ে যাই, তাদেরকে কি করে আমি এই আনলার্ন করবো যেটা সে শিখে আসছে বাইরে থেকে, তাকে না শেখানো তো এটা বিরাট ব্যাপার যে তাকে আপনি কোনোভাবেই করতে পারবেন। আরেকটা থেকে ইউটিউব কন্টেন্টগুলো থেকে নানান জায়গা থেকে এগুলো শিখে যাচ্ছে। তো কর্মজীবনে তো এরাও যাচ্ছে নানানভাবে। এই জিনিসগুলো ছোট ছোট জায়গা থাকে। এবার যদি আমরা রাষ্ট্রীয় কাঠামোর জায়গা থেকে দেখি যে এই সিদ্ধান্ত মোস্টলি যদি বলি, আমি বেশি কথা না বলে শেষ করবো, যে ভাইয়া যেটা বলছিলেন যে দেনমোহর কুড বি গুড রিপ্লেসমেন্ট, মানে এটা দিয়ে এটা কাভার আপ করা। দেনমোহর একটা রুট সিস্টেম, ইট শুডন্ট বি। আমি বলছি এটা থাকতে পারে, আমাদের সোসাইটি এখন পর্যন্ত পিছিয়ে আছে, দেনমোহর থাকবে। আপনি এটা আমার জায়গা থেকে জাজ করবো না, দুজন আমরা কর্মজীবী। আমি গ্রামের প্রেক্ষাপটে ভাবতে হবে ওই মেয়ে যে কর্মের মধ্যে নাই, তাকে যে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দেনমোহর হয়, সেইটা তার একটা সিকিউরিটি। আমি তাকে ডিনাই করছি না ফ্যাক্ট, কিন্তু এটাকে আমি কখনোই পার্মানেন্ট সলিউশন ভাবি না। যদি আমি অ্যাট এ টাইম সবাই কর্মজীবী হয়ে যান, তাহলে কিন্তু ওই নারী পুরুষ কোন অধিকারে সেই নারী কেন তার কাছ থেকে টাকা নিবে বিয়ে করার সময় 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা? ওয়াই? এটা কোনোদিনই সলিউশন না। সলিউশনে যান যে বাবার সম্পত্তি তাকে দিতে হবে। কারণ কি আপনি দেখবেন বাংলাদেশে কোথাও শরিয়া অ্যাক্ট মানেন না, নারীরা কথা বলবেন, কারণ আমাদের দেশে কিন্তু রাষ্ট্র শরিয়া অ্যাক্টে চলে না। সম্পত্তি ডিস্ট্রিবিউশনে কেন শরিয়া অ্যাক্ট থাকবে? যখন আমাদের এই সকল হুজুররা দেশ রাষ্ট্র চালানোর কোনো নীতিতে তাদের পার্টিসিপেশন নাই, নারী ইস্যুতে তাদের কেন গভর্নমেন্ট শুধু গুরুত্ব দেয়? আপনি দেখবেন দেশের ইকোনমিতে শরিয়া অ্যাক্টে চলে না, কোনো জায়গায় কিন্তু শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা নাই বাংলাদেশে। একটা জায়গাতে আছে, চালার চেষ্টা করে, শুধুমাত্র নারী ইস্যুতে এসে তাদের যে দাবিগুলো দেয় গভর্নমেন্ট মনে করে এটা কম্প্রোমাইজ করা যায়। দিস আর দ্য থিংস দ্যাট আমরা এটাকে মিনিমাইজ করতে পারি। সরকার দেখবেন এই জায়গাগুলোতে সবসময় কম্প্রোমাইজিং সেন্টিমেন্টে থাকে, কিন্তু অন্যান্য যে পলিটিক্যাল ফ্যাক্ট যেগুলো থাকে সেগুলোতে কিন্তু ওরাও ওদের এক্সপার্টিস না ইকোনমিকভাবে। মাদ্রাসার হুজুরা তো আর দেশের ইকোনমিকে সিদ্ধান্ত দেয় না, এডুকেশন নিয়ে দেয় না, অন্যান্য অনেক জায়গাতে দেয় না, কিন্তু তারা শুধুমাত্র একটা জায়গা পৌঁছে নারী, এবং সেটা রাষ্ট্র অ্যাড্রেস করে তাদের এই চাওয়াটাকে। সুতরাং এই জায়গাগুলোকেও আমাদের ছোট ছোট করে ভাবতে হবে এবং কাজ করতে হবে। লাস্ট একটা বিষয় যেটা আমরা গতকালকে আলোচনা করছিলাম, শেষ করি। কর্মজীবীরা নারী তো মুভ করতে হয় শহরের বাইরে, ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট। আমাদের প্রচুর নারীদের আমি ব্যক্তি জীবনে আমার পরিবারেও দেখি যে একটা ডিজিজে ভোগে সবসময়, ধরেন ইউরিন ইনফেকশন। লাইক আমার ওয়াইফ কখনো বাইরে গেলে পানি খায় না। কেন পানি খায় না? ধরুন লং ডিস্টেন্সে যাক, শর্ট ডিস্টেন্সে যাক, কারণ ওয়াশরুম নাই ঢাকা শহরে বাইরেও না। আপনি যখন লং ডিস্টেন্সে, পুরুষদের তো সুবিধায় পুরো বাংলাদেশ টয়লেট, তাদের কোনো লাক লজ্জা কিছু নাই, কিচ্ছু নাই। পুরো ঢাকা শহর দেখবেন রাস্তায় ফুটপাতে হাঁটতে পারবেন না, ফলে তারা এটা ফিল করে না, যেটা দরকার আলাদা একটা স্টেশন। কিন্তু আমাদের মেয়েরা যারা কাজ করে, ভেরি বেসিক থিং, এটাকে আপনারা হেঁচে উড়াই দিতে পারেন, কিন্তু এই জিনিসটার ব্যবস্থা এখন পর্যন্ত রাষ্ট্র পারেনি, সোসাইটি পারেনি, আপনার প্রতিষ্ঠানও পারেনি। মানে সবাই মিলে আপনি দেখবেন শহরেও নাই, শহরের বাইরেও নাই, কোথাও নাই। তো নারীদের এইটাও একটা ছোট ছোট জায়গা যেগুলো আমরা তৈরি করে রেখেছি, আনইনভাইটিং একটা এনভায়রনমেন্ট, যে আপনি কর্মজীবিতে আসবেন, এসে কী করবেন? আপনাকে স্ট্রাগল করতে হবে প্রত্যেকটা জায়গার সঙ্গে। এই যে সিঙ্গাপুর যেটা বললেন, তো
ব্যবসায়ীদের আমি শেষ করি, আপনারা কথা বলবেন। লাস্ট হচ্ছে এটাই, আপনি যদি ইকোনমিক্যালি সলভেন্সি আনতে চান আপনাকে শুধু জব দিয়ে হবে না। আপনি জানেন যে আমাদের অনেক পুরুষ মানুষ আমাদের সমাজে চাকরি করে না, পৈতৃক সম্পত্তি নিয়ে সে দিব্যি কাটিয়ে দেয়। ধরেন রুম রেন্ট, বাসার রেন্ট নিয়ে হোক, ল্যান্ড থেকে নানান রকম অপরচুনিটি নিয়ে হোক, সব নিয়ে সে কিন্তু কাটাই দিতে পারে। মেয়েকে তার জীবনের সঞ্চয়টা আর্ন করতে হয়, কারণ এ থেকে কিছু পায় না, পৈতৃক এ থেকে 50% কমিয়ে দেয়, 50% পায় না লিগেলি। আপনারা দেখবেন অধিকাংশ সময় ভাইয়ের যে অর্ধেক পাবে সেটা পায় না, আরও কমে যায়, কমতে কমতে না পাওয়ার মতো একটা অংশ পায়। ফলে এইটা একটা জায়গা যে কর্ম তো আপনি করবেন, খাটবেন, কিন্তু আপনার তো পৈতৃক সম্পত্তিতে রাইট আছে। আপনার বাবা মা খুব ভালোবাসে আপনাকে, দেখবেন সবাই, আমিও আমার মেয়ে চাই, সন্তানের ভাগ হলে কি করতাম, অর্ধেক দিতাম সন্তানকে, মেয়েটাকে। তো এটার মিনিং কি আসলে আলটিমেটলি ওটা এক। তো এই জায়গাগুলো আমাদের প্রশ্ন করতে হবে এবং আদায় করে নিতে হবে। আমার মনে হয় এইটা ইজ রাইট টাইম যে আমরা এগুলো কথা বলি। হুজুররা যদি বাংলাদেশে 1 লক্ষ হয়, আমরা 1 কোটি। পার্থক্য এটা যে আমাদের ভয়েস নাই, দে হ্যাভ দেয়ার ওন ভয়েস। তো আমরা আমাদের ভয়েসটা রেজ করলে আমার মনে হয় যে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। থ্যাংক ইউ। অনেক কিছু আছে রাষ্ট্রের উপর ডিপেন্ড করে, অনেক কিছু আছে সোসাইটির উপর ডিপেন্ড করে, অনেক কিছু আছে আমাদের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, কোনটাকে আমরা প্রাধান্য দেব এবং আলোচনাটা কোন জায়গায় নিয়ে যাব, এটা একটা বড় প্রশ্ন। কিন্তু আমি আমার একটু এক্সপিরিয়েন্স থেকে বলি। আমি এখানে আসার আগে আজকে একটু দেরি হয়ে গেছে, বিকজ একজন মন্ত্রী মহোদয়ের কাছে যেতে হয়েছিল আমাকে। সো এখানে আমি একটা প্রজেক্ট করেছি জয়িতা টাউন নামে, সেটা হচ্ছে নারী ক্ষমতায়নের জন্যে। হ্যাঁ, এবং প্রকল্পটা এখনও কিন্তু ওইভাবে কেউ অপারেট করতে পারছে, চালাতে পারছে না কেউ। সো এটা কিভাবে চালাবে, কি ডিম আগে না মুরগি আগে, এটা নিয়েই চলছে অনেকদিন ধরে। তো প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটাতে আসলে, যে আমার কাছে মনে হয় এখনও ঘুরে ফিরে আমরা ডিম আগে না মুরগি আগের জায়গাতেই আছি। হ্যাঁ, বেসিক জায়গাতেই আমাদের ঝামেলা। আমরা ওই জায়গাটাতে, এটা কি আসলে ধর্ম নাকি সোসাইটি, রাষ্ট্র নাকি নিজেরাই, কে আসলে কোত্থেকে শুরু হবে? মৌলিক জায়গাটা তো যদি ঠিক করতে পারি, তাহলে আমি মনে করি একেবারে যারা সর্বকনিষ্ঠ ওরা একটু হয়তো বোঝার হয় কি, আমাদের মনে অনেক কথা থাকে। হ্যাঁ, সেটার মধ্যে সেটা কিন্তু আবেগ মূলত। আমার কাছে মনে হয় যে আমরা যে কারণে প্রচুর দোষারোপ করি, এই জন্য পারলাম না করতে। তাতে কারো কিছু যায়ও আসে না আসলে। হ্যাঁ, তো প্রশ্নটা ওই জায়গাটাতে আমার, যে আসলে এই জায়গাটা যদি আমরা খোঁজার চেষ্টা করি, যেটা কি নিজেদের হাতে নাকি অন্য কারো হাতে? যদি তুমি যেটা বললে যে বলা শুরু করতে হবে, বলেই কি তারপর নিজেদের অধিকার প্রতিষ্ঠা হবে? সেটা একটা প্রশ্ন। এখন কাকে, আমি নোমানকে বলি।